বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থী বন্ধুরা, চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস নেয়ার এই প্ল্যাটফর্ম থেকে এই কলেজেরই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আমি আঞ্জুমানা বেগম তোমাদের সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বৈশ্বিক মহামারীর এই সময়ে আমাদের যা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক ব্যবহার করব, ঘন ঘন হাত ধোবো অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। সুস্থ সবল থাকার জন্য যে ইমিউন সিস্টেম, সেটিকে শক্তিশালী করার জন্য সুষম খাবার খাবো, কিছু এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলে নিই, বিগত কয়েক বছর আগে প্রথম বর্ষে বা একাদশ শ্রেণীতে শুধুমাত্র প্রথম পত্রই পড়ানো হতো এবং দ্বিতীয় বর্ষ বা দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র দ্বিতীয় পত্রই পড়ানো হতো। কিন্তু এখন প্রথম বর্ষে বা একাদশ শ্রেণীতে তোমাদেরকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে পড়ানো হবে এবং দ্বাদশ শ্রেণী বা দ্বিতীয় বর্ষে গিয়ে তোমাদেরকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বাকি অংশ পড়ানো হবে। সুতরাং তোমাদেরকে এখনই একাদশ শ্রেণীর শুরুতেই তোমাদেরকে বইগুলো কিনে ফেলতে হবে। আর আমি তোমাদেরকে বলবো যে একাদশ শ্রেণীতে আমি প্রথম পত্রে সাধারণত অক্ষরপত্র পাবলিকেশনসের বইটি পড়িয়ে থাকি, আর দ্বিতীয় পত্রের জন্য আমি অ্যাবাকাস পাবলিকেশনসের বইটি পড়িয়ে থাকি। তাছাড়াও বাজারে আরো অনেক লেখকের বই আছে। সম্ভব হলে তোমরা একাধিক লেখকের বই সংগ্রহ করবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো এখন এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চ দক্ষতার প্রশ্নগুলির উত্তর বিস্তারিতভাবে জানতে হলে বা লিখতে হলে তোমাদেরকে অবশ্যই একাধিক বই বা একাধিক লেখকের বই পড়তে হবে। তাহলে চলো এখন আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের সিলেবাসটি জেনে নিই। প্রথম পত্রে তোমাদের মোট 7টি অধ্যায় আছে। এই দেখো, এখানে আমি লিখে দিয়েছি প্রথম অধ্যায়। এখানে আছে প্রাক ইসলামী আরব, ইসলামের আবির্ভাবের পূর্বে আরব সম্পর্কে। এই প্রাক ইসলামী আরবের মধ্যে আমাদেরকে পড়তে হবে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব। তারপর আরো পড়তে হবে প্রাচীন সভ্যতা সম্পর্কে। এই প্রাচীন সভ্যতার মধ্যে আছে মিশরীয় সভ্যতা, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতা। তাছাড়া আরো আছে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে। এই গেল আমাদের প্রথম অধ্যায়। আর তারপর আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের পুরোটাতে আছে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই অধ্যায়টিতে উল্লেখযোগ্য জিনিসগুলো আমরা পড়ব। যেমন এখানে আছে বাল্য জীবন, মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি। তারপরে আছে হিজরত, এর কারণ ও গুরুত্ব, মদিনা সনদ ও এর গুরুত্ব। তারপরে প্রসিদ্ধ প্রাথমিক যুদ্ধসমূহ, বদর, উহুদ ও খন্দক। তারপর
তারপর হুদায়বিয়া সন্ধি ও এর ফলাফল, মক্কা বিজয় ও শাসন নীতি, বিদায় হজ ও বিদায় হজের ভাষণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী ও কৃতিত্ব আমরা এই অধ্যায়ে পড়ব। তাহলে 2 অধ্যায়ের সিলেবাস সম্পর্কে কিছুটা জেনেছ। এখন আসো আমরা 3য় অধ্যায় সম্পর্কে জানি কি কি আছে সিলেবাসে। এখানে আছে খুলাফায়ে রাশিদিন। তো তোমরা হয়তো ভাবতে পারো যে খুলাফায়ে রাশিদিন কি। খুলাফায়ে রাশিদিন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে 4 জন সাহাবী আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন বা সত্য ও ন্যায় পথগামী খলিফা। তো এই 4 জন খলিফা কে ছিলেন? প্রথম খলিফায় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমি আগে তোমাদেরকে বলে নিই যে তোমাদের ধারাবাহিকভাবে এটা জানতে হবে কার পরে কে শাসন কার্য পরিচালনা করেছেন। তাহলে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি শাসন কার্য পরিচালনা করেছেন 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা। তিনি শাসন কার্য পরিচালনা করেছেন 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর চতুর্থ খলিফা, তিনি শাসন করেছেন 656 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে 30 বছরের শাসনকাল, এটাকেই বলা হয় খুলাফায়ে রাশিদিন। আচ্ছা, এখন চলো দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে আমাদের কি কি পড়তে হবে। এখানে প্রাথমিক সমস্যা সমূহ, তিনি খলিফা হয়ে যে প্রাথমিক সমস্যা করেছিলেন সেগুলো: পারসিক ও রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব। তারপর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে পড়তে হবে খিলাফতের সম্প্রসারণ, শাসন ব্যবস্থা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব। আর তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পড়তে হবে শাসন কার্যাবলী ও উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন কার্যাবলী। অভিযোগ সমূহ, উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে কিছু অভিযোগ যে সেগুলি করতে হবে। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার কারণ, ফলাফল, তাছাড়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর আসো চতুর্থ খলিফা এবং শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। এখান থেকে আমাদের পড়তে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সময় যে গৃহযুদ্ধগুলি হয়েছিল সেইগুলি সম্পর্কে, শিয়া ও খারিজি সম্প্রদায়ের উৎপত্তি সম্পর্কে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব। তাছাড়া খুলাফায়ে রাশিদিনের শাসন ও আর্থসামাজিক বৈশিষ্ট্য আমাদের এই 3য় অধ্যায়ে পড়তে হবে। এখন আসো আমরা 4র্থ অধ্যায়ে কি কি আছে সিলেবাসে সেটা সম্পর্কে জানি। তো এই 4র্থ অধ্যায় আছে উমাইয়া খিলাফত, যারা ছিলেন 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। তো এই উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে খুলাফায়ে রাশিদিনের অবসানের পর। এই উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে সামরিক অভিযান, শাসন ব্যবস্থা এবং চরিত্র ও কৃতিত্ব। তারপর আছে ইয়াজিদ ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা। এখানে আছে কারবালার যুদ্ধ ও গুরুত্ব।
এই কারবালার যুদ্ধ ও গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এরপর আব্দুল মালিক, তিনি ছিলেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রতিষ্ঠাতা আর আব্দুল মালিক ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। এই আব্দুল মালিক থেকে আমরা পড়ব উমাইয়া শাসন পুনর্গঠন ও সুদৃঢ়ীকরণ, শাসননীতি ও সংস্কার এবং আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। তারপর আছে ওয়ালিদ বিন আব্দুল মালিক, যিনি এই আব্দুল মালিকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এই ওয়ালিদ বিন আব্দুল মালিক থেকে আমরা পড়ব খিলাফত সম্প্রসারণ। এই ওয়ালিদ বিন আব্দুল মালিকই উমাইয়া সাম্রাজ্যের সময় সবচাইতে বেশি সাম্রাজ্য সম্প্রসারণ করেছিলেন। তাছাড়া পড়ব তার চরিত্র ও কৃতিত্ব। তারপর আসে ওমর বিন আব্দুল আজিজ। এখানে আছে ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি, সংস্কার, চরিত্র ও কৃতিত্ব। তারপরে আছে উমাইয়া সাম্রাজ্য খিলাফতেই উমাইয়া খিলাফতের ক্রমাবনতি ও পতন। তারপর উমাইয়া আমলে আর্থসামাজিক বৈশিষ্ট্য এবং উমাইয়া আমলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। এই হলো আমাদের চতুর্থ অধ্যায়ের সিলেবাস। এখন আসি আমরা পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় আছে আব্বাসী খিলাফত। উমাইয়া সাম্রাজ্যে খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠা হয়েছিল। তারা খিলাফতে অধিষ্ঠিত ছিলেন 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস-সাফা। তারপর আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা। এরপরে আসে আবু জাফর আল মনসুর। তিনি ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস-সাফা আর প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আবু জাফর আল মনসুর। এটা কোন খিলাফতের? আব্বাসী খিলাফতের। আবু জাফর আল মনসুর ছিলেন আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপর আছে তার শাসন সুদৃঢ়ীকরণ, চরিত্র ও কৃতিত্ব। তারপরে আছে খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদের মধ্যে আমাদের সিলেবাসে আছে অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি, চরিত্র ও কৃতিত্ব। তারপরে বারমাকিদের উত্থান, অবদান ও পতন। এটা খলিফা হারুনুর রশিদের সময়ই বারমাকিদের উত্থান হয়েছিল, পতন হয়েছিল এবং তাদের কি কি অবদান সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে আসে আল আমিন ও আল মামুনের গৃহযুদ্ধ, কারণ ও ফলাফল। এই আল আমিন এবং আল মামুন ছিলেন খলিফা হারুনুর রশিদের পুত্র। তাদের মধ্যে যে গৃহযুদ্ধটা হয়েছিল সেই গৃহযুদ্ধের কারণ ও ফলাফল। তারপর আল মামুন। আল মামুনের শাসননীতি, বাইতুল হিকমা ও জ্ঞান বিজ্ঞান চর্চা। তারপরে আসে বুয়াইদ ও সেলজুক, তাদের উত্থান, কার্যাবলী ও অবদান। এরপরে আছে ক্রুসেড, কারণ ও ফলাফল। ক্রুসেডের কারণ ও ফলাফল এবং সালাউদ্দিন আইয়ুবীর কৃতিত্ব। আব্বাসী খিলাফতের ক্রমাবনতি ও পতন। এরপর আব্বাসী আমলের আর্থসামাজিক বৈশিষ্ট্য এবং আব্বাসী খিলাফতের সর্বশেষে আছে আব্বাসী আমলে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য সংস্কৃতির চর্চা। এই হলো আমাদের পঞ্চম অধ্যায়ের সিলেবাস। এখন চলো ষষ্ঠ অধ্যায়ে কি আছে আমরা দেখি। এখানে আছে স্পেনে উমাইয়া শাসন। স্পেনে উমাইয়া শাসকরা শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন 756 খ্রিস্টাব্দ থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে কি কি আছে দেখো। মুসলমানদের স্পেন বিজয়,
তারপর স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা। এখানে আছে আব্দুর রহমান আদ-দাখি। এই আব্দুর রহমান আদ-দাখির ইতিহাসে প্রথম আব্দুর রহমান হিসেবে পরিচিত। তারপর আছে দ্বিতীয় আব্দুর রহমান ও উল্লেখযোগ্য ঘটনাসমূহ। তারপর তৃতীয় আব্দুর রহমান খিলাফত প্রতিষ্ঠা, স্পেনের শ্রেষ্ঠ উমাইয়া শাসক। তিনি ছিলেন স্পেনের শ্রেষ্ঠ উমাইয়া শাসক। তারপরে আসো স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়ের সিলেবাস। তারপর সপ্তম অধ্যায় আছে উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। তারা শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন 909 খ্রিস্টাব্দ থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ফাতিমীয় আন্দোলন, উত্তর আফ্রিকায় ফাতিমিদের উত্থান। তারপর ফাতিমি খিলাফত, উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমি খিলাফত প্রতিষ্ঠা। তারপর ফাতিমি খলিফা, আল মুইজ, আল আজিজ ও আল হাকিম। তারপর ফাতিমিদের ক্রমাবনতি ও পতন। সর্বশেষে উত্তর আফ্রিকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ, আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়, দারুল হিকমা। তাহলে তোমরা সিলেবাস সম্পর্কে জেনেছ, ইসলামের ইতিহাস প্রথম পত্রের সিলেবাসটি। তো তোমাদের কিভাবে মান বন্টন হবে সে সম্পর্কেও আমি এখন বলবো। তোমাদের বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার এবং 30টা প্রশ্নতে 30টাই তোমাদেরকে উত্তর দিতে হবে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। আর সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি। এর মধ্যে তোমাদেরকে দিতে হবে 60টি প্রশ্নের উত্তর। প্রত্যেক প্রশ্নের জন্য 10 নাম্বার। এই 10 নাম্বারের মধ্যে থাকবে জ্ঞানমূলক 1, অনুধাবন 2, প্রয়োগ 3 এবং উচ্চ দক্ষতার 4, মোট 10 নাম্বার। এভাবে 60টি প্রশ্নের জন্য 70 নাম্বার, আর ওখানে 30টি এমসিকিউর জন্য 30 নাম্বার, মোট 100 নাম্বার। আচ্ছা, আজকে তাহলে এখানেই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।